লিজা, এটা পাবলিক প্লেস। বাসায় চলো। এখানে অনেক মানুষ। আমাকে পরে এপ্রিজিংয়ের অপরাধে গণধোলাই দিবে। আমি বাসায় যাব না। তুমি তোমার চাকরি নিয়ে থাকো। যেখানে আমার কথার কোনো দাম নেই, আমি সেখানে যাব না। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার সব কথা শুনবো। লাস্ট 1 মাস থেকে এই একই কথাই শুনছি। কোনোদিন দেখলাম না আমার একটা কথা শুনেছো। কাজ থাকলে কি করব বলো? অফিসের বস লাস্ট 1 মাস থেকে কাজের ওপর কাজ দিয়েই যাচ্ছে, সময়ই পাচ্ছি না। লিজার আমার কথার মাঝে অনেক লোকজন এসে ভিড় করেছে। একজন বলে, এইরকম ছেলেদের জন্যই মেয়েরা বাসা থেকে বের হতে পারে না, এদেরকে ধরে পুলিশে দেওয়া উচিত। হ্যাঁ আসুন, আমাকে ধরে পুলিশের কাছে নিয়ে যান। আসুন। তো যাও না। কে বারণ করেছে কাজ করতে? লোকজন মনিরকে অনেক রকমের কথা বলছে। এই আপনার এখান থেকে জানতো, এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। আপনাদের কে বলেছে এখানে এসে ঝামেলা করতে? লোকজন আর কিছু না বলে চলে যায়। আমি হাসতে থাকি। লিজা আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। দাঁত কালাচ্ছ কেন? কিছু না। আচ্ছা চলো এখন বাসায় যাই, খুব ক্ষুধা পেয়েছে। লিজা কিছু না বলে গাড়িতে উঠে বসে। আমি মুচকি হেসে গাড়ির স্টিয়ারিং বসি। লিজা বাইরের দিকে তাকিয়ে আছে। আমি গাড়ি ড্রাইভ করছি। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসি। লিজা কিছু না বলে গাড়ি থেকে নেমে বাসার ভেতরে চলে যায়। আমি গাড়ি পার্ক করে বাসার ভেতরে গিয়ে দেখি বউ আমার মুখ ফুলিয়ে বসে আছে। আমি গিয়ে লিজার পাশে বসতেই উঠে চলে যেতে নিলে আমি ওর হাত ধরে টেনে আমার পাশে বসাই। হাত ছাড়ো। এখন ঢং করতে হবে না। আচ্ছা সরি তো, আর কখনো এমন কিছু হবে না। আমি আর এসব বিশ্বাস করি না। রোজ এসব বলো, কিন্তু সকাল হলে এসব ভুলে যাও। আচ্ছা আজ থেকে আর কখনো ভুলবো না, সত্যি বলছি। ঠিক আছে, এখন ছাড়ো, তোমাকে খেতে দেই। আমি লিজার দুই গালে হাত রেখে কপালে চুমু দেই। লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার গালে কপালে চুমু দিয়ে চলে যায় খাবার সার্ভ করতে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসি। লিজা আমার সামনে বসে আছে। আমি খাবার প্লেট হাতে নিয়ে প্রথম লোকমান লিজার মুখের সামনে ধরি। লিজা আমার হাত ধরে আমার মুখের সামনে ধরে। আগে তুমি খাও। আগে তুমি খেলে সমস্যা কি? খাবো তো, আগে তুমি খাও। এরপর দুজনে খাবার খেয়ে নেই। এরপর দুজনে রুমে এসে শুয়ে পড়ি। লিজা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। চলুন এবার আমরা একটু পরিচিত হয়ে নেই। আমি মনির। লেখাপড়া শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। লেখাপড়া করার পাশাপাশি লিজার সাথে বন্ধুত্ব হয়, আর সেখান থেকে ভালোবাসা হয়। আর চাকরিতে জয়েন করার পর আব্বু আম্মুকে লিজার কথা বলি। এরপর আব্বু আম্মু লিজার আব্বু আম্মুর সাথে কথা বলে। আর তারপর আমাদের বিয়ে হয়। 3 মাস হয়েছে আমাদের বিয়ের। লাস্ট 1 মাসে কাজের চাপে লিজাকে সময় দিতে পারিনি, আর তাই রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছে। আচ্ছা, কাল তো শুক্রবার, তোমার অফিস বন্ধ। আমাকে নিয়ে ঘুরতে যাবে? আচ্ছা কাল বিকেলে ঘুরতে যাব। কাল যদি বলো কাজ আছে, তাহলে কিন্তু আমি সত্যি আব্বুর বাসায় চলে যাব। আমার বউটার এত অভিমান কেন? কারণ আমার বরটা এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না। তোমার বর এখনও তোমাকে আগের মতোই ভালোবাসে। এসো তোমাকে দেখাচ্ছি। বলে মনিরের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেই। এরপর ধীরে ধীরে আমাকে নিয়ে ডুবে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বসে আছি। কিরে, কাল তোদের মধ্যে কি হয়েছে? লিজামা, তুই বাসা থেকে বের হয়ে গিয়েছিলি কেন? তোমার ছেলে এখন শুধু কাজ নিয়ে থাকে, আমার সাথে কথা বলার সময়ই হয় না। আমিও এটা খেয়াল করছি মনির। তোর কি কাজের চাপ বেশি? একটা নতুন প্রজেক্টের কাজ হচ্ছে আম্মু, তাই একটু চাপ যাচ্ছে। সামনের মাসে শেষ হবে। ও আচ্ছা, তা তোদের ঝগড়া শেষ হয়েছে? আম্মু কাল রাতে বলেছে আজকে আমাকে নিয়ে ঘুরতে যাবে। তাহলে তো হয়েই গেল। সবে আরও কিছু সময় গল্প করি। লিজা আম্মুর সাথে বসে আছে। আমি রুমে এসে ল্যাপটপ নিয়ে কাজ করি। আম্মুর সাথে কথা শেষ করে রুমে এসে দেখি মনির ল্যাপটপ নিয়ে বসে আছে। তুমি আজও কাজ করছো? তুমি না বললে আমাকে নিয়ে আজ ঘুরতে যাবে? সেটা তো আমরা বিকেলে যাব, একটু কাজ আছে শেষ করি। তুমি এখন ল্যাপটপ রাখবা? আমি কিন্তু রেগে যাচ্ছি। আর 5টা মিনিট প্লিজ। 1 সেকেন্ডও না। তুমি ল্যাপটপ বন্ধ করবা, নাকি আমি রুম থেকে বের হয়ে যাব? এখন আর কি করব? এখন বউ রেগে গেলে তো মানাতে বিশাল সমস্যা হবে। ল্যাপটপ বন্ধ করে টেবিলের ওপর রাখি। বসা থেকে উঠে লিজার কাছে গিয়ে ওর হাত ধরে কাছে এনে নাকে নাক ঘষতে ঘষতে বলি, আমার বউটা হুটহাট রেগে যায় কেন? তো কি করব? আজ শুক্রবার, অফিস বন্ধ। কোথায় আমাকে সময় দিবে তা না করে কাজ নিয়ে বসে আছো।
তুমি অনেক বদলে গেছো। আগে কাজের মাঝেও আমাকে সময় দিতে, আর এখন ছুটির দিনেও কাজ নিয়ে থাকো। আচ্ছা বাবা, সরি। এই যে কাজ রেখে দিয়েছি, আজকের পুরোটা সময় আমার বইয়ের জন্য। লিজাকে জড়িয়ে ধরে গালে চুমু এঁকে দেই। লিজা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বিকেলে লিজাকে নিয়ে বাসা থেকে বের হয়েছি। আজকে রিক্সা করে ঘুরবে? কতদিন হয়ে গেছে তোমাকে নিয়ে রিক্সা করে ঘুরিনি। আমাকে কিন্তু জড়িয়ে ধরে বসতে হবে, আমার এখনো ভয় করে রিক্সাতে উঠলে। আমি হাসতে থাকি। লিজা সেই ছোটো থেকেই রিক্সাতে উঠলে ভয় পায়। দুজনে রিক্সাতে উঠে বসি। লিজা আমার হাত শক্ত করে ধরে কাছুমাছু হয়ে বসে। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে থাকে। অল্প সময়ের মধ্যে চলে আসি একটা পার্কে। দুজন রিক্সা থেকে নেমে পড়ি। রিক্সা ভাড়া দিয়ে পার্কের ভেতরে এসে হাঁটছি। আজ অনেকগুলো দিন পর দুজন একসাথে ঘুরতে এসেছি, আজ খুব ভালো লাগছে। আর কিছুদিন, তারপর আবার আগের মতো ঘুরতে আসবো। প্রজেক্টের কাজ শেষ হলেই ব্যস্ততা কমে যাবে। তুমি একাই কি আছো ওই অফিসে? বাকিরা কি করছে? সবাই মিলেই কাজ করছি। সবাই খুব ব্যস্ত। এটা আমাদের বসের স্বপ্নের প্রজেক্ট, তাই সবাই খুব ব্যস্ত। আচ্ছা, এখন অফিসের কাজ বাদ দাও, আমরা দুজন আজ আবার একসাথে ঘুরতে এসেছি, সো আজ আমাদের কথা হবে, অফিসের কোনো কথা নয়। আমি ঠিক আছে বলে লিজাকে নিয়ে একটা জায়গায় বসি। লিজা আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে আছে। দুজনে কিছু সময় সেখানে বসে আড্ডা দিয়ে পার্ক থেকে বের হয়ে রেস্টুরেন্টে গিয়ে কফি খেয়ে বাসায় চলে আসি। রাতে ডিনার করে রুমে বসে বাকি কাজগুলো করতে থাকি। লিজা কোলে মাথা রেখে শুয়ে আছে, আমি কাজ করছি। রাত প্রায় 12টা বাজে। লিজাকে বালিশে শুয়ে দিয়ে আমি আবার কাজ করতে থাকি। কাজ করতে করতে কখন রাত 3টে বেজে গেছে বুঝতে পারিনি। ল্যাপটপ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন থেকে মনিরের আবার সেই কাজের চাপ শুরু হয়। সকাল 9টায় বাসা থেকে বের হয়ে যায়, রাত 10টায় বাসায় আসে। কিন্তু কিছু বললেই রেগে যায়। 1.5 মাস কেটে যায়, কিন্তু মনিরের ব্যস্ততা শেষ হয় না। আমার সাথে তো এখন কথা বলারই সময় হয় না। খুব ব্যস্ত তুমি। কিছু বলবে তুমি? কাজটা আজকের মধ্যে শেষ করতে হবে। শুধু কাজ আর কাজ। আমার থেকে বেশি যদি তোমার কাজ হয়, তাহলে কেন বিয়ে করছো আমাকে? এত রাতে ঝগড়া শুরু করো না, ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এটাই তো। কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো। লাস্ট 1.5 মাসে একবার জিজ্ঞেস করেছো আমি খেয়েছি কিনা? এ তোমার প্রবলেম কি? হ্যাঁ, আমি কি আমার একার জন্য কাজ করছি নাকি? আমাদের জন্যই তো করছি। কিছু বলি না বলে মাথায় উঠে গেছো। কি বলবে? মারবে আমাকে? এটাই তো বাকি আছি। সবই ঠিকই বলি, সবাই ঠিকই বলে ভালোবেসে বিয়ে করলে কখনো সুখী হওয়া যায় না। কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করে তুমি সুখী নও? তাহলে বেশ, আমাকে ছেড়ে চলে যাও। অবাক চোখে তাকিয়ে আছে মনিরের দিকে। আমাকেও চলে যেতে বলছে, এই জন্যই আমি ওকে এতটা ভালোবাসি। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে এখন আর তোমার ভালো লাগে না। ঠিক আছে, তুমি যখন চাও আমি তোমার থেকে দূরে চলে যাই, তবে তাই হবে। হ্যাঁ, যাও যাও। তুমি গেলে আমি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। সকাল বিকেল শুধু কানের কাছে প্যান প্যান। আমি আর কিচ্ছু বলতে পারছি না, কান্নায় গলা ধরে আসছে। রুম থেকে বের হয়ে নিচে এসে সোফায় বসে মাথায় হাত রেখে কান্না করছি। এতগুলা বছর কাকে ভালোবেসেছি? আমার ভালোবাসা, আমার ফিলিংসের কোনো মূল্যই নেই তার কাছে। আমি চলে গেলে যখন তুমি শান্তি পাবে, তাহলে ঠিক আছে, আমি কালকেই এই বাসা ছেড়ে চলে যাব। আরও বেশ কিছু সময় কাজ করে ল্যাপটপ বন্ধ করে শুয়ে পড়ি। লিজা রুমে নেই। আমার রুমে মনে হয় কাল সব ঠিক হয়ে যাবে। লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি লিজা রুমে নেই। রাতে মনে হচ্ছে রুমে আসেনি, হয়তো কাজ করছে। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাস্তা না করেই অফিসে চলে আসি। কাজ করতে করতে বড্ড ক্লান্ত লাগছে। আজ এখনও অনেক কাজ বাকি আছে। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে। এই সময় কেন কল করেছো আম্মু? তুমি জানো আমি কতটা ব্যস্ত। বাসায় এসে কথা বলবো। তোকে বাসায় আসতে হবে না, তুই জানিস কি হয়েছে? আম্মু এমনি কাজের অনেক চাপ, বাসায় এসে শুনবো কি হয়েছে। এখন আর কল করো না বলে আমি কল কেটে আবার কাজ করতে থাকি। সকালে সবাই ঘুম থেকে ওঠার আগে আমি বাসা থেকে বের হয়ে চলে আসি আমাদের বাসায়। আব্বু এত সকালে আমাকে দেখে বলে, কি রে মা, তুই এত সকালে একা এসেছিস? জামাই কোথায়? আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আব্বু আমাকে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? জামাই কিছু বলেছে তোকে? আমি কথা বলতে গেলে রেগে যাই। কাল রাতে আমাকে বলে বের হয়ে যেতে বাসা থেকে।
মনির আগের মতো নেই আব্বু। আমাকে এখন আর সহ্য করতে পারে না। আমি ওর কাছে এখন শুধুমাত্রই নামমাত্র বউ। আচ্ছা আমি দেখছি, তুই আয় আমার সাথে। আব্বু আমাকে নিয়ে বাসার ভেতরে আসে। আম্মু আমাকে দেখে বলে আমি কান্না করছি কেন, আর এত সকালে এসেছি তাও একা। পরে সব কথা হবে, এখন মেয়েটাকে কিছু খেতে দাও। আম্মু আমার চোখের পানি মুছে বুকে জড়িয়ে নেয়, এরপর জোর করে কিছু খাইয়ে দেয়। আব্বু মনিরের আম্মুকে কল করে আমাদের বাসায় আসতে বলে। আম্মু কিছু সময়ের মধ্যে আমাদের বাসায় আসে। এরপর আব্বু সব বলে, আর আব্বু মনিরকে কল করে, আর মনির কাজের কথা বলে কেটে দেয়। ছেলেটা এমন হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। বাসায় আসলে আমি ওর সাথে কথা বলবো। লিজামা, তুই আমার সাথে যাবি নাকি থাকবি? বিয়ান সাহেবা, লিজা এখন এখানেই থাক, আপনি মনিরের সাথে কথা বলেন, মনির এসে ওকে নিয়ে যাবে। আম্মু ঠিক আছে বলে চলে যায়। আমি আম্মুর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি। কাজ শেষ হতেই আজ 11টা বেজে গেছে। গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। বাসায় এসে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দেখি আম্মু সোফায় বসে আছে। আমাকে দেখে বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ায়। তুমি এখনও ঘুমাওনি কেন আম্মু? তোর জন্য অপেক্ষা করছি। আচ্ছা, তোর যে একটা ফ্যামিলি আছে সেটা কি তোর মনে আছে? কি বলছো আম্মু? বলবো কেন? তুই কারো খবর নিস? বাসায় কি হয়েছে সেটা জানিস তুই? বাসায় আবার কি হয়েছে? কেউ অসুস্থ নাকি? লিজা কোথায় বলতে পারবি তুই? কোথায় আবার? রুমে হবে। রুমে হবে তাই না? লিজা এই বাসা থেকে চলে গেছে, তুই বলেছিস ওকে চলে যেতে। হোয়াট? আমি রাগের মাথায় বলেছি তাই বলে ও সত্যি সত্যি চলে যাবে? ভালোই তো হয়েছে, এখন আর তোর কাজ করতে সমস্যা হবে না। কথাটা বলেই আম্মু চলে যায়। আমি সোফায় বসে মাথায় হাত রাখি। লিজা সত্যি আমাকে ছেড়ে চলে যেতে পারলো? আমাকেও একটুও বোঝার চেষ্টা করলো না। আমি কি এতটাই খারাপ? আমি তো ওরা আমার জন্যই এত পরিশ্রম করছি, কিছুই ভাবতে পারছি না। এখন অনেক রাত হয়ে গেছে, কাল সকালে ওকে কল করব। সোফা থেকে উঠে রুমে চলে আসি, চেঞ্জ না করেই শুয়ে পড়ি। বড্ড ক্লান্ত লাগছে, চেঞ্জ করব সেই শক্তিটুকুও নেই। রাত 11:30 বাজে, এখন একটা কল করলো না। এই কি তবে ওর আমার প্রতি ভালোবাসা ছিল? চোখের পানিগুলো শত চেষ্টা করেও আটকে রাখতে পারছি না, চোখের পানিতে বালিশ ভিজছে। ঠিক আছে, তোমাকে আর আমার খবর নিতে হবে না। তুমি আমাকে ছাড়া যদি ভালো থাকো, আমি আর তোমাকে বিরক্ত করব না। মোবাইলটা ফ্লোরে ছুঁড়ে মারি, কান্না করতে করতে ঘুমিয়ে পড়ি। সকালে মোবাইলের রিংটোনে ঘুম ভাঙে। মোবাইল হাতে নিয়ে দেখি স্যার কল করেছে। স্যার বলে আমাকে এখনই প্রজেক্টের জায়গায় যেতে হবে। শ্রমিকেরা নাকি কাজ বন্ধ করে রেখেছে। একজন শ্রমিক ইলেকট্রিক শক খেয়ে মারা গেছে। আমাকে তার পরিবারের জন্য 5 লক্ষ টাকা নিয়ে সেখানে যেতে বলে। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসি প্রজেক্টের জায়গায়। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই মৃত লোকটার পরিবারের লোকজন কান্না করতে করতে আমার পা জড়িয়ে ধরে। চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলি। দেখুন, যা হয়েছে তা তো আর পাল্টানো যাবে না। আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আমারও কিছু করার নেই। আমাদের বস আপনাদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা পাঠিয়েছে। ওনাকে দাফন করার ব্যবস্থা করুন, আর এই টাকাগুলো দিয়ে কিছু একটা করুন। তোমরা 4জন লোক লাশটাকে নিয়ে যাও, আর বাকিরা কাজ করে গিয়ে। আমি টাকাগুলো মৃত লোকটার বইয়ের হাতে তুলে দিই, আর 4জন লাশ নিয়ে চলে যাই। বাকিরা কাজ করতে থাকে, সবার সাথে আমিও কাজ করছি। এর মধ্যে মোবাইলে কল আসে। কাজ করছি বলে কল কেটে দিয়েছি, কিন্তু কলের উপর কল দিয়েই যাচ্ছে। রাগে মোবাইলটা বন্ধ করে রেখে দেই। আব্বু হয়েছে, আর কল করতে হবে না। ও কখনো শুধরাবে না, ওর কাছে কাজটাই সবার আগে। আর একবার কল করে দেখি। আব্বু লাস্টবার কল করে, দেখে মনিরের মোবাইল বন্ধ। একটা মানুষ এতটা খারাপ হতে পারে? আমি কিছু না বলে দৌড়ে রুমে চলে আসি। কাজের চাপে আজ 2 দিন বাসায় যাওয়া হয়নি। আজ প্রজেক্টের কাজ সম্পূর্ণ হলো। লাস্ট 2 মাসে 1.5 লক্ষ টাকা ইনকাম হয়েছে। স্যার নিজে আমাকে 2 মাসের বেতন বাড়িয়ে দিয়েছে। স্যারকে বলে 7 দিনের ছুটি নেই। অফিস থেকে বের হয়ে বাসায় চলে আসি। লিজা কোথায় তুমি? এই লিজা। এই, ষাঁড়ের মতো চেঁচাচেঁচি করছিস কেন? আর তুই জানিস না বৌমা কোথায়? আমি তো ভুলেই গেছি। আচ্ছা, আমি লিজাকে নিয়ে আসছি বলে আমি বাসা থেকে বের হয়ে রওনা দিই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। রুমে শুয়ে আছি, ডক্টর ম্যাডাম আমাকে চেক আপ করছে। আর সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছে, তাই আব্বু ডক্টর ম্যাডামকে বাসায় নিয়ে এসেছে। লিজাদের বাসার সামনে এসে গাড়ি থামাই। গাড়ি থেকে নেমে দরজার সামনে এসে কলিং বেল দেই। কাজের মহিলা এসে দরজা খুলে দেয়। তোমার আপামনি কোথায়? কাজের মহিলা বলে লিজা ওর রুমে আছে, ডক্টর নাকি ওকে চেক আপ করছে। সকাল থেকে নাকি শরীর খারাপ। আমি আর কথা না বাড়িয়ে লিজার রুমের দিকে দৌড় দেই।
দরজার সামনে এসে শুনি ডক্টর ম্যাডাম বলছি লিজা মা হতে চলেছে। খুশিতে আমার চোখে পানি চলে আসে। দরজার কাছেই বসে পড়ি। কিছু শব্দ শুনে সবাই দরজার দিকে তাকায়। দেখি মনির বসে কান্না করছে, কিন্তু ঠোঁটে হাসি। আমি অন্যদিকে তাকিয়ে থাকি। আব্বু ওর কাছে গিয়ে বলে, কেন এসেছো তুমি এখানে? আব্বা, আমি এতদিনে কাজের জন্য আসতে পারিনি। আমি জানি আমার ভুল হয়ে গেছে। আসলে কাজের এত চাপ। আব্বু ওকে এখান থেকে চলে যেতে বলো। ওর কোনো কথা আমি শুনতে চাই না। আমার ওর কোনো প্রয়োজন নেই। আমি একা বাঁচতে শিখেছি এই 4 দিনে। আমার কোনো গুরুত্ব যার কাছে নেই তাকে আমার লাইফেও প্রয়োজন নেই। আব্বু, আপনি ওকে একটু বুঝিয়ে বলুন। আর কখনো এমন কিছু হবে না। আমি এখন থেকে ওকে সময় দিব। সময় মতো বাসায় আসবো। যে প্রজেক্টটা নিয়ে এতদিন ব্যস্ত ছিলাম সেটা শেষ হয়ে গেছে। আমি কিছু বলতে পারবো না। লিজা যদি তোমার সাথে যেতে চাই নিয়ে যাও। ডক্টর ম্যাডাম, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। লিজার আব্বু ডক্টর ম্যাডামকে নিয়ে চলে যায়। লিজা অন্যদিকে তাকিয়ে শুয়ে আছি। আমি কি ওর মাথার পাশে বসে ওর গালে হাত রাখি। আমার হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। ছুবি না তুই আমাকে। তুই গিয়ে তোর কাজ কর। আমি তোর সাথে যাব না। কেন এসেছিস তুই আমাদের বাসায়? আমি আমার শ্বশুর বাড়ি এসেছি। ঠিক আছে, তোমাকে যেতে হবে না। আমি এখানে থাকবো। তুই কেন আমাদের বাসায় থাকবি? তোদের বাসায় যা। তুমি যে এতদিন আমাদের বাসায় থেকেছো তার বেলা আমি এখন সেটা শোধ করব। আমি কোথাও যাচ্ছি না বলে আমি লিজার পাশে শুয়ে ওকে জড়িয়ে ধরি। ছোটার জন্য চেষ্টা করছি, কিন্তু লাভ হচ্ছে না। আমাকে কেন ধরেছিস? ছাড় বলছি। আমি তো তোমাকে ধরিনি। আমি আমার বউকে ধরেছি, আর সাথে আমার বাচ্চারা মুখে। এটা আমার একার সন্তান। তুই কে? হ্যাঁ, আসছে ওর বাচ্চা। আমাকে ছাড়া কি এই বাবু আছে নাকি? বেশি কথা বললে বাবুকে নিয়ে চলে যাব। হা 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 হা। গ্লাস আমার, চিনি আমার, পানি আমার, আর উনি একটু লেবুর রস দিয়ে বাচ্চা ওনার বলতে এসেছে। এই এক ফোঁটা লেবুর রস ছাড়া তুমি কখনো মা হতে পারতে না। এত ঢং করছিস কেন? তোর কাজ বউর কাছে যা। আমি কিন্তু 7 দিনে ছুটি নিয়েছি শুধু তোমাকে সময় দিব বলে। এখন তুমি যদি এমন করো তাহলে আর ছুটি কাটিয়ে লাভ কী হবে? আমি কি তোমাকে বলেছি ছুটি নিতে? যাও না, যাও গিয়ে কাজ করো। আচ্ছা বাবা, সরি। এই যে কান ধরছি, ওয়েট। বলেই উঠে কান ধরে উঠবাস করতে থাকি। কিন্তু বইয়ের আমার রাগই কমছে না। আব্বার আমার রুমে এসে দেখে আমি কান ধরে উঠবাস করছি। কি করবো আব্বা? এরপরেও তো লিজার রাগ কমছে না। একটু বোঝান আপনারা। আব্বু আমার কাছে এসে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, মা, যা হয়েছে ভুলে যা। তোদের ভবিষ্যতের কথা ভেবেই তো ছেলেটা দিনরাত খাটছে। তোরা যাতে ভালো থাকিস তার জন্য নিজে কষ্ট করেও কাজ করে যাচ্ছে। ওর থেকে দূরে থেকে, ওর মন ভেঙে না দিয়ে ওর পাশে থেকে ওকে সাপোর্ট কর। মা, বিআই সাহেব ঠিকই বলেছে। দরজার দিকে তাকিয়ে দেখি আম্মু। আম্মু লিজার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে বলে, তুই বাসায় ফিরে চল মা। এরপর এমন কিছু হলে আমি ওকে পিটাবো। তোকে ছাড়া বাসাটা খালি হয়ে আছে। আর তোর বর আজ 2 দিন পর বাসায় ফিরে প্রথম তোকে ডেকেছে। তোকে বাসায় না পেয়ে ছুটে এখানে চলে এসেছে। তোরা কথা বলে সব ভুল বোঝাবুঝি শেষ কর। আমরা নিচে আছি। সবাই নিচে চলে যায়। আমি লিজার মাথার পাশে গিয়ে নিচে বসে পড়ি। লিজার হাত ধরে বলি, ভুল হয়ে গেছে। আমি কাজে থাকলেও মনটা তোমার কাছেই ছিল। তুমি ছাড়া আমার জীবনটা অচল। লাস্টে একটা সুযোগ দাও, আর কখনো তোমাকে কষ্ট দিব না। সেই আগের মতোই মনির হয়ে যাব। আগের মতো হলে হবে না, আগের থেকে বেশি ভালোবাসতে হবে। বাসবো, আগের থেকে অনেক বেশি ভালোবাসবো। গিয়ে দরজা বন্ধ করে এসো। আমি গিয়ে দরজা বন্ধ করে লিজার পাশে বসি। লিজা আমার হাত ধরে শুয়ে দেয়। এরপর আপনাদের আর নাইবা বলি, আমরা এবার আসি। আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।